আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড প্রফেশনাল প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টারে শিক্ষায় গবেষণা কোর্সে ইউনিট 8-এর গবেষণা প্রতিবেদন প্রণয়ন শীর্ষক যে টপিকটি রয়েছে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো এই সেশনের পূর্বে আমি একটি সেশন নিয়েছিলাম এর আগে, সেটি ছিল গবেষণা প্রস্তাব প্রণয়ন, আর আজকেরটি হলো গবেষণা প্রতিবেদন প্রণয়ন এর উপরে। তো প্রিয় বিএড প্রশিক্ষণার্থীবৃন্দ, খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে এই গবেষণা প্রতিবেদন প্রণয়ন এর কাঠামো তো আমরা উল্লেখ করবই, অর্থাৎ এর কাঠামো নিয়ে আমরা আলোচনা করবই, পাশাপাশি গবেষণা প্রস্তাব এবং গবেষণা প্রতিবেদনের মধ্যে যে ভালো রকমের পার্থক্য রয়েছে সেটাও আমরা আজকে সেশনে কিন্তু আলোচনা করে বের করার চেষ্টা করব। পাশাপাশি কিভাবে একটি গবেষণা প্রতিবেদন বা রিসার্চ রিপোর্ট প্রণয়ন করতে হয় সেটিও আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই সেশনের মধ্য দিয়ে। তো আমার এই আলোচনার সুবিধার্থে আমি স্লাইড শোর সহায়তা নিতে চাচ্ছি, যাতে করে পরবর্তীতে আমার এই সেশনটি রেকর্ড হিসাবে প্রিয় বিএড প্রশিক্ষণার্থীদের কাজে লাগতে পারে। তবে এর মধ্য দিয়ে আমি আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, সেটি হলো যে আমার এখানে যে যন্ত্রটি আছে এটি যখন কম্পিউটারে দিচ্ছি তখন খুব বেশি ভালো কাজ করছে না, অর্থাৎ সাউন্ড সিস্টেম হয়তো তখন একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি আগেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তো সকলকে আমি আমার স্লাইড শোতে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবার সংশ্লিষ্ট বিষয়ে আমার স্লাইড শো প্রেজেন্টেশনে স্বাগত জানাই। আজকে আমি বিএড প্রফেশনাল দ্বিতীয় সেমিস্টারে শিক্ষায় গবেষণা নামক কোর্সে ইউনিট 8 অর্থাৎ গবেষণা প্রতিবেদন প্রণয়ন, এই ইউনিটে একটি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয়বস্তু গবেষণা প্রতিবেদনের কাঠামো, এটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। ডক্টর এস এম রফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। তো আজকের এই সেশনের শিক্ষণফল: 1. গবেষণা প্রতিবেদন বলতে কী বোঝায় তা বলা যাবে। 2. গবেষণা প্রতিবেদনের কাঠামো উল্লেখ করা যাবে। 3. গবেষণা প্রস্তাব ও গবেষণা প্রতিবেদনের মধ্যে পার্থক্য নির্ণয় করা যাবে। শুরুতেই আসি গবেষণা প্রতিবেদন বা রিসার্চ রিপোর্ট বলতে আমরা কী বুঝি। গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়টি হল গবেষণা প্রতিবেদন প্রস্তুতকরণ ও উপস্থাপন। গবেষক তার নির্বাচিত বিষয়ে গবেষণা অনুসন্ধানের পর সংগৃহীত উপাত্ত ও এর ভিত্তিতে প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত সমূহের সামঞ্জস্যপূর্ণ যৌক্তিক উপস্থাপনাকেই গবেষণা প্রতিবেদন বলে। তবে গবেষণা প্রতিবেদন প্রণয়নে গবেষককে একটি কাঠামো বা স্ট্রাকচার ফলো করতে হয়। গবেষণা প্রতিবেদনের কাঠামো: প্রথমেই আছে গবেষণা শিরোনাম। আমরা এর আগে গবেষণা প্রস্তাবের কাঠামো সংশ্লিষ্ট যে সেশনে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে গবেষণার শিরোনামটি কিন্তু গবেষণার বিষয় নির্ধারণের পর গবেষকের প্রথম এবং প্রধান কাজ। গবেষণার শিরোনামটি অবশ্যই সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হবে, কারণ এর মাধ্যমেই বোঝা যাবে যে গবেষক আসলে কী নিয়ে বা কী উদ্দেশ্যে গবেষণা করতে চাচ্ছেন বা গবেষণার মাধ্যমে তিনি কী নিরূপণ করতে যাচ্ছেন। কাজে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে রয়েছে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারে এটা গবেষণা প্রস্তাবে লাগে না, কিন্তু গবেষণা প্রতিবেদনে আমরা দিতে পারি। অর্থাৎ আমার এই গবেষণা কর্মে নিশ্চয়ই অনেকের সহায়তা রয়েছে, আমার সুপারভাইজার বা আমার বাবা মা, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ আমি এখানে জানাতে পারি। এরপরে রয়েছে সূচিপত্র। সূচিপত্র এখানে শুধু বিষয়বস্তু এবং পৃষ্ঠা নং এই না, এর সাথে আমার যদি কোনো সারণী থাকে সেই সারণীর তালিকাও আলাদাভাবে আমি এখানে দিতে পারি। এরপরে রয়েছে সংক্ষিপ্ত সার বা যেটাকে আমরা বলি যে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা কী? অ্যাবস্ট্রাক্টটা হলো এক নজরে যাতে পাঠক বুঝতে পারে যে গবেষণাটি কিসের উপরে পরিচালিত হয়েছে এবং গবেষণার ফলাফলটি কী, যেটাকে আমরা
ইংরেজিতে বলি ফাইন্ডিংস। এই ফাইন্ডিংসটি সংক্ষেপে যাতে এই অংশে উপস্থাপিত হয় সেটাকে বলা হচ্ছে সংক্ষিপ্তসার বা অ্যাবস্ট্রাক্ট। এরপরে রয়েছে গবেষণা পটভূমি। গবেষণা পটভূমি এই অংশে আমাকে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম যেটাকে বলা হয়, অর্থাৎ নিশ্চয়ই আমি কোনো একটি সমস্যা নিয়েই গবেষণা করছি, সেই সমস্যাটি কতটুকু এবং আদৌ সেই সমস্যাটি আমাদের সমাজ এবং বাস্তব জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না সেগুলো সংক্ষেপে আমি বর্ণনা করব। পাশাপাশি কেন এই সমস্যাটি অ্যাড্রেস করা উচিত এবং গবেষকদের এটা নিয়ে গবেষণা করা উচিত সেটাও এর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই গবেষণা পটভূমি অংশে। কাজে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর রয়েছে গবেষণা যৌক্তিকতা, অর্থাৎ কি কি কারণে আমি এটার উপরে গবেষণা করতে চাই তার যুক্তি এখানে তুলে ধরতে হবে, যাতে কর্তৃপক্ষ বা পাঠক কনভিন্সড হন যে হ্যাঁ এটা একটি জাস্টিফিকেশন আছে, এই বিষয় নিয়ে গবেষণা করাটি সমীচীন হয়েছে ইত্যাদি। এরপর রয়েছে গবেষণা উদ্দেশ্য। এই অংশে আমি খুব সংক্ষেপে 1 2 3 4 4টি পয়েন্টে আমি শুধু লিখে দেবো যে আমার গবেষণার উদ্দেশ্য এই, যাতে করে খুব সংক্ষেপে পাঠকরা বুঝতে পারে এবং পরবর্তীতে এই উদ্দেশ্যের সাথে মিলিয়ে দেখা যাতে সহজতর হয়। কাজে আমি এখানে বেশি প্যারাগ্রাফ আকারে কিছু লিখব না বা বর্ণনামূলক কিছু লিখব না। এরপর রয়েছে অনুমিত সিদ্ধান্ত, যেটাকে বলা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থীরাই হাইপোথিসিসটি কি এটি সম্পর্কে জানতে চায়। এটি হলো তেমন কিছুই না। অনুমিত সিদ্ধান্ত হবে সুস্পষ্ট। অনুমিত সিদ্ধান্ত হলো এমন একটি বিবৃতি যাকে গবেষণার শুরুতে নির্বাচিত বিষয় সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে অস্থায়ী সত্য বলে ধরে নেওয়া হয় এবং এর উপর ভিত্তি করেই তথ্য অনুসন্ধান করা হয়। এখানে মজার ব্যাপার হলো এই যে অনুমিত সিদ্ধান্ত একটা নিয়েছি, এটা আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন তাত্ত্বিক আলোচনা বা তত্ত্বগত সহায়তার মাধ্যমে আমি যে সিদ্ধান্তটি নিয়েছি বাস্তবতার পরিপ্রেক্ষিতে, এটি কিন্তু একটা গাইডলাইন হিসাবে আমার জন্য কাজ করবে এবং এই অনুমিত সিদ্ধান্ত গবেষণার দিক যেমন নির্দেশ করে থাকে, তেমনি চিন্তন প্রক্রিয়া ও আবিষ্কার প্রক্রিয়ায় গাইড হিসাবে কাজ করে এবং এটি অন্ধভাবে গবেষণা পরিচালনায় বাধা প্রদান করে এবং গবেষকের সামনে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য উপস্থাপন করে থাকে। কাজে এটাই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতায় আমি বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারি, যেমন বলতে পারি যে আমার যতটুক এরিয়া অফ স্টাডি ছিল, আমার এই আওতাটা একটু বাড়াতে পারলে বা গবেষণার এটাকে কী বলে বৃহত্তর পরিসরে যদি আমি করতে পারি তাহলে এটি আরও বেশি ফলপ্রসূ হতো বা কাজটি আরও ভালো হতো। অথবা বলতে পারি যে আমার যে বাজেট আমার জন্য বরাদ্দ করা হয়েছে এই গবেষণা কর্মে, তা একটু বৃদ্ধি করলে আমার জন্য কাজটি করা আরও সহজতর হতো। অথবা বলতে পারি যে আমাকে যে সময় বরাদ্দ করা হয়েছে এই সময়টি অপ্রতুল হয়ে গেছে এবং সময় আরও বেশি পেলে আমি আরও ভালোভাবে ফিল্ড অফ ইনকোয়ারিতে গিয়ে আরও বেশি ডেটা কালেকশন করতে পারতাম এবং আরও অনেক কিছু করতে পারতাম ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে গবেষণার সংশ্লিষ্ট সাহিত্য পর্যালোচনা, অর্থাৎ রিসার্চ রিলেটেড লিটারেচার রিভিউ। এই অংশে গবেষকের কাজ হলো গবেষণা ফিল্ড অফ ইনকোয়ারিতে যাওয়ার পূর্বেই, অর্থাৎ ডেটা কালেকশনে যাওয়ার আগেই তিনি যে বিষয়বস্তু নিয়ে গবেষণা কর্মে লিপ্ত হয়েছেন সেই বিষয় সম্পর্কে সম্ভাব্য সেকেন্ডারি সোর্স যা যা আছে, অর্থাৎ প্রিন্টেড এনিথিং, সেটা লাইব্রেরি থেকে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক বা ইন্টারনেটের সাহায্যে হোক, তিনি এই তথ্যগুলো তিনি বিশ্লেষণ করবেন, পড়বেন, মাথায় রাখবেন এবং এর ত্রুটি বিচ্যুতিগুলো তিনি নোট করে রাখবেন। এই কাজে যতক্ষণ না শেষ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তাকে একটি নোট বই মেনটেন করে যেতে হবে। এরপর রয়েছে গবেষণা পদ্ধতি। গবেষণা পদ্ধতি প্রথমে রয়েছে গবেষণা পরিধি বা এরিয়া অফ স্টাডি। অনেক সময় থাকে যে নকশা, গবেষণা নকশা। গবেষণা নকশাটাই আগে বলে রাখি। গবেষণা নকশাটি হলো গবেষণাটি কোন পদ্ধতিতে পরিচালিত হবে। এটা কি ঐতিহাসিক পদ্ধতিতে, না বর্ণনামূলক পদ্ধতিতে, না এটাকে বলে যে পরীক্ষামূলক পদ্ধতিতে ইত্যাদিতে, কোন পদ্ধতিতে হবে সেগুলো এখানে বলে নিতে হবে। তারপরে এখানে
বলা হতে পারে যে আহ, এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে গবেষণা পরিধিতে আমার এরিয়া অফ স্টাডিটা ঠিক করে নিতে হবে। অর্থাৎ আমি যদি বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণ অনুসন্ধান নিরূপণ এটার উপরে যদি কোনো গবেষণা করতে চাই, তাহলে 64 জেলায় নিশ্চয়ই আমার পরিভ্রমণ করে এই কাজটি করা সম্ভব না। কাজে আমি হয়তো একটি বা দুইটি জেলাকে বেছে নিতে হয়। তো কাজে যে যে জেলাকে বেছে নিয়েছি সেই জেলাকেই এখানে আমার এরিয়া অফ স্টাডি হিসাবে ট্রিট করতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে উপাত্ত সংগ্রহের উৎস। উপাত্ত সংগ্রহ করা হবে দুটো উৎস থেকে, একটি হলো প্রাইমারি সোর্স, অপরটি হলো সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্সটি হলো মুখ্য উৎস, অর্থাৎ প্রথমবারের মতো গবেষক যে উৎস ব্যবহার করছেন সেটি হচ্ছে প্রাইমারি সোর্স। যেমন হতে পারে প্রশ্ন উত্তরের মাধ্যমে বা জরিপ পদ্ধতিতে বা সাক্ষাৎকারের মাধ্যমে যে তথ্যগুলো বা উপাত্তগুলো পাচ্ছেন গবেষক, সেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে প্রাথমিক উপাত্ত, কারণ এইগুলো এর আগে কেউ ব্যবহার করেনি। আর সেকেন্ডারি সোর্স বা মাধ্যমিক উৎস হলো প্রিন্টেড এনিথিং, অর্থাৎ সংক্ষেপে অর্থাৎ প্রকাশিত হয়েছে, হ্যাঁ, ছাপানো হয়েছে এরকম যে কোনো বই, পুস্তিকা, গ্রন্থ, প্রবন্ধ ইত্যাদি হলো মাধ্যমিক উৎস। এগুলোও কিন্তু আমাদের গবেষণায় কাজে লাগবে। এরপরে রয়েছে নমুনায়ন কৌশল। আমি যদি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোর্স সিস্টেম প্রবর্তন ও শিক্ষকদের সমস্যা, এটি আমার একটি গবেষণা শিরোনাম, তাহলে এই গবেষণা করতে গিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 জন শিক্ষককে নমুনা হিসাবে গ্রহণ করতে পারি এবং এই নমুনায়নের জন্য আমি দৈবচরিত নমুনায়ন ব্যবহার করতে পারি। আমরা নমুনায়ন নিয়ে এর আগে সেশনগুলোতে আমরা অনেক কিছু জেনেছি আমাদের বিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে, তো সেখান থেকে নিশ্চয়ই ধারণা পেয়েছি। আমি সেখানে ডিটেলসে আর যাচ্ছি না। এখানে মূলত একটু মনে রাখতে হবে যে মূলত এইসব ক্ষেত্রে আমরা র্যান্ডম সিলেকশনটাই বা র্যান্ডম স্যাম্পলিংটাই করে থাকি। আচ্ছা, এবার আরেকটি বিষয় হলো যে আমি যদি মনে করি যে একটু আগে যে শিরোনামে কথা বললাম যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণ নিরূপণ, এই শিরোনামটির জন্য বা এই গবেষণা কর্মটির জন্য আমার রেসপন্ডেন্ট গ্রুপ যদি 4টা হয়, অর্থাৎ এক নম্বরে হচ্ছে ম্যানেজমেন্ট বা প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক, 2 নম্বর গ্রুপে হচ্ছে শিক্ষক, 3 নম্বর গ্রুপে আমার শিক্ষার্থী, 4 নম্বর গ্রুপে হচ্ছে আমার অভিভাবক। এই 4টা গ্রুপের জন্য কিন্তু আলাদা আলাদা প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে বিলি করতে হবে। তো এই 4টা গ্রুপের জন্য 4টা রেসপন্ডেন্ট গ্রুপের থেকে সবাইকে তো আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিব না, বা আমি 4টা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করব, 4টা শিক্ষা প্রতিষ্ঠান সবাইকেই তো আমি কাভার করতে পারবো না। কাজেই প্রত্যেকটা গ্রুপ থেকে আমি হয়তো যেমন ম্যানেজমেন্ট থেকে 2 জনকে নিলাম, প্রধান শিক্ষক এবং শিক্ষক, তারপরে শিক্ষকদের মধ্য থেকে 20 জনকে নিলাম, শিক্ষার্থীর মধ্য থেকে হয়তো 20 জনকে নিলাম, এরপরে হয়তো আমি 10 জন অভিভাবককে নিলাম। এইভাবে আমার স্যাম্পলিংয়ের কাজটি আমি করতে পারলাম। আচ্ছা, এরপরে উপাত্ত সংগ্রহ কৌশল। উপাত্ত সংগ্রহ করা হবে, আমি একটু আগে বলেছিলাম যে ওই যে 4টা রেসপন্ডেন্ট গ্রুপ আমি বলেছিলাম, ওই 4টা রেসপন্ডেন্ট গ্রুপের জন্য 4টা ভিন্ন ধরনের প্রশ্নমালা আমাকে প্রণয়ন করতে হবে আমার গবেষণার সাথে সংশ্লিষ্ট তা রেখেই, হ্যাঁ, এবং সেইভাবে আমার এই 4টা গ্রুপে একই প্রশ্ন দিব, এক একটা গ্রুপে একই ধরনের প্রশ্ন থাকবে, 20 জনকে একই প্রশ্ন দেব, কিন্তু 4টা গ্রুপের জন্য 4টা আলাদা থাকবে আমার প্রশ্নমালা। সেই প্রশ্নমালাটি আমি এখানে উপাত্ত সংগ্রহের কৌশল হিসাবে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে হলো যে উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াটা কেমন হবে। উপাত্ত সংগ্রহটা আমি যেটা করব সেটা হলো যে তাদের কাছ থেকে আমি উপাত্তগুলো সংগ্রহ করব, করে বিশ্লেষণের ক্ষেত্রে আমি সেটাকে সারণী আকারে বিশ্লেষণ করতে পারি, সেটাকে আমি পরিসংখ্যানিক ভিত্তিতে, অর্থাৎ তাদের মতামতের বিষয়গুলোকে গড় শতকরা হিসাব করতে পারি এবং সেখানে কোরিলেশন ব্যবহার করে আমি সারণী আকারে উপস্থাপন করতে পারি, আমি পাই চার্ট, গ্রাফ ইত্যাদি ব্যবহার করতে পারি এবং শেষে লব্ধ ফলাফলের ভিত্তিতে অনুমিত সিদ্ধান্ত আমি এখান থেকে যাচাই করে নিতে পারি। কাজেই
উপাত্ত সংগ্রহের কৌশলটা আমি আবারও বলি যে এইখানে আমি প্রশ্নমালা ব্যবহার করেছি এবং সংগ্রহের প্রক্রিয়াটায় আমি কিন্তু তাদেরকে আহ, ভিন্ন ভিন্ন প্রশ্নমালার মাধ্যমে তাদের উত্তরগুলো আমি আলাদাভাবে আমার নোটবুকে সংরক্ষণ করেছি এবং এখানে আমি সাধারণত একটা কথা সবসময় ব্যবহার করে থাকি, সেটা হলো যে এই ডাটা কালেকশন অ্যান্ড ডাটা অ্যানালাইসিস এই বিষয়টা হলো অনেকটা বাজারে যাওয়া এবং বাজার করে এসে রান্না করার মতো। অর্থাৎ আমি যখন বাজারে যাচ্ছি তখন কিন্তু আমি যখন বাজারে যাচ্ছি তখন কিন্তু আমি ঢালাওভাবে সব কিছু বাজার করছি, এই চাল ডাল লবণ সব কিন্তু কিনছি, কিন্তু যখন আমি এইটা হচ্ছে আমার হতে পারে যে উপাত্ত সংগ্রহ। আর যখন আমি উপাত্ত বিশ্লেষণে যাচ্ছি তখন কিন্তু আমি অর্থাৎ রান্না করছি। রান্না করার সময় ওই 1 কেজি লবণ কিনলাম, রান্নার তরকারিতে কিন্তু আমি 1 কেজি লবণ দিয়ে দিলাম না, আমার যতটুক দরকার ততটুক আমি কিন্তু লবণ দিলাম, 1 চিমটি বা 1 চামচ, তাই না? তো কাজেই উপাত্ত সংগ্রহ করার সময় আমি ঢালাওভাবে সব উপাত্ত সংগ্রহ করব, কিন্তু বিশ্লেষণের সময় আমাকে যতটুকু আমার প্রযোজ্য ততটুকুই আমি বিশ্লেষণ করে সেটাকে আমি উপস্থাপন করব এই টেবিলের আকারে। এটাই হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং উপাত্ত বিশ্লেষণের একটি বিষয়। আচ্ছা, এরপর রয়েছে ফলাফল বা ফাইন্ডিংস। ফলাফল বা ফাইন্ডিংসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে শুধু আমি যে টেবিলগুলো বা সারণীর মাধ্যমে আমি যে ফলাফল এখানে উপস্থাপন করব সেইগুলো শুধুমাত্র ওই সারণীগুলোই আমি দিব এবং ওই সারণীর সাথে খুব সংক্ষেপে আমার যে ফাইন্ডিংস বা ফলাফল আসছে যে এই সমস্যার জন্য এই এত এত পার্সেন্ট এই এত পার্সেন্ট এইভাবে আমি প্রত্যেকটা আইটেমের উপরে আমি যে সারণী দেবো সেইগুলো খুব সংক্ষেপে বিবরণ। এখানে কিন্তু কোনো আলোচনা করবো না, ব্যাখ্যা করবো না, শুধু যা পাচ্ছি আমার ফাইন্ডিংস যা আসছে হুবহু আমি এই অংশে সেটাই শুধু প্লেস করব বা উপস্থাপন করব। 9 নম্বর পয়েন্টে এসে অর্থাৎ বিশ্লেষণ ও আলোচনায় এসে আমি ওই সারণীগুলো সঠিক ব্যাখ্যাগুলো দিব যে এই কারণে এই হচ্ছে, এই ক্ষেত্রে এই হচ্ছে, ওই ক্ষেত্রে ওইটা হচ্ছে, এই আলোচনাগুলো সেখানে হবে, অর্থাৎ ফলাফলের ব্যাখ্যাটা হবে আলোচনা অংশে। এরপরে হচ্ছে সারসংক্ষেপ। সারসংক্ষেপটি হলো এই পুরো বিষয়ে সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করব যে হলো আমার গবেষণায় এই আসছে, আমার ফাইন্ডিংসে এই আসছে, খুব সংক্ষেপে 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে খুব সংক্ষেপে, যেটা হয়তো বিশ্লেষণ বা আলোচনা অংশ অনেক ব্যাপকভাবে ছিল সেটাকে খুব কনসাইজ করে ছোট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে আছে সুপারিশমালা। আমার অবশ্যই আমার এই গবেষণার যে ফাইন্ডিংস আসছে তার ভিত্তিতে আমার কিছু ব্যক্তিগত সুপারিশমালা থাকবে যেগুলো কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে, যাতে ভবিষ্যতে যে সমস্যাটা নিয়ে আমরা কাজ করছি সেই সমস্যাটি যাতে এটাকে বলা হয় যে মিটিগেশন করতে কর্তৃপক্ষে একটু হলেও সুবিধা হয়, সেজন্য আমার অবশ্যই কিছু রিকমেন্ডেশনস থাকবে এখানে। এরপরে গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফিতে আমি যে যে রেফারেন্স ব্যবহার করেছি তার একটি তালিকা থাকবে এবং এই তালিকায় আমার প্রথমে প্রাথমিক উৎসগুলোর নাম লিখব, এরপরে আমি মাধ্যমিক উৎসগুলোর নাম লিখব এবং এক্ষেত্রে আমি এপিএ বা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অথবা এমএলএ মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশনের স্টাইল ফলো করতে পারি। যেমন হতে পারে যে বইগুলো লেখার সময় বইয়ের নামগুলো ইটালিক ফরম্যাটে হয় বা একটু বাঁকা করে হয়, তারপরে প্রবন্ধের যে টাইটেলটা সেটাকে আবার কিন্তু বাঁকানো যাবে না, সেটাকে কি করতে হবে ইনভার্টেড কমার মধ্যে, ইত্যাদি সবগুলো আমরা এই জানতে পারি এই এমএলএ স্টাইলে বা এপিএ স্টাইলে। এর উপরে বই আছে আলাদা, যাদের ইন্টারেস্ট আছে তারা এটা বইটা সংগ্রহ করতে হবে বা ইন্টারনেটে সার্চ করলেও এগুলো পাওয়া যাবে। তো এই গ্রন্থপঞ্জি লেখার স্টাইল নিয়েও কিন্তু একটি না কয়েকটি সেশন লাগতে পারে, এগুলো আমরা এখন আর আলোচনা করছি না সময় স্বল্পতার কারণে। এরপর রয়েছে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স। এইখানে আমি কি দিতে পারি? পরিশিষ্টে আমি দিতে পারি যে আমার এই গবেষণার জন্য যা যা আমার সংশ্লিষ্ট কিছু কাগজপত্র, যেমন হতে পারে যে আমি ওই যে 4টা গ্রুপের জন্য 4টা প্রশ্নমালা করেছিলাম তার একটা স্যাম্পল কপি এখানে আমি এনক্লোজড করে দিতে পারি, অ্যাটাচড করে দিতে পারি। তারপরে দিতে পারি যে এরিয়া অফ স্টাডি নিয়ে আমি কাজ করতে পারি সেটাকে পরিশিষ্ট ক্ষয়ে আমি সেই এলাকায় একটা ম্যাপ দিতে পারি। তারপরে যদি কিছু গুরুত্বপূর্ণ ছবি থাকে সেগুলোকে আমি পরিশিষ্ট গয়ে আমি সেগুলো আমি তুলে ধরতে পারি বা দেখাতে পারি।
এভাবেই আমাদের মোটামুটি গবেষণা প্রতিবেদন প্রণয়ন করতে হয়। তো আশা করি আমার প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা এখান থেকে কিছুটা হলেও ধারণা পেয়েছেন, এবং এই যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম কাঠামোর, এইগুলো একটা কাগজে লিখে নিলে ভালো হয়। এর আগে সেশনে আমি আলোচনা করেছিলাম গবেষণা প্রস্তাব, আর আজকের সেশনে গবেষণা প্রতিবেদন নিয়ে উল্লেখ করলাম। এখন আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো গবেষণা প্রস্তাব এবং গবেষণা প্রতিবেদনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা জানার জন্য সবচেয়ে ভালো হয় যে একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম, যে গবেষণা প্রস্তাবের কাঠামো পয়েন্টগুলো এবং গবেষণা প্রতিবেদনের কাঠামো পয়েন্টগুলো পাশাপাশি যদি থাকে, লেখা থাকে, সেটা নিয়ে বসলে একটু সুবিধা হয়, তাহলে সুবিধা হবে কম্পেয়ার করতে। অনেকেই গবেষণা প্রস্তাব বা গবেষণা প্রতিবেদন অনেকটাই একই রকম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে ব্যাপক পার্থক্য আছে এখানে। যেমন আসি, গবেষণা প্রস্তাবে কৃতজ্ঞতা স্বীকার প্রয়োজন নাই, কিন্তু গবেষণা প্রতিবেদনে এটা থাকার দরকার রয়েছে। 2 নম্বর, সংক্ষিপ্ত সারের প্রয়োজন নাই, যেটাকে অ্যাবস্ট্রাক্ট বলছি। গবেষণা প্রস্তাবে এটার দরকার নাই, কারণ আমি তো গবেষণাই করলাম না, আমি কেবল তো প্রস্তাব দিচ্ছি। সেটা কর্তৃপক্ষ অ্যালাউ করার পরেই তো আমি গবেষণা প্রতিবেদন নিয়ে কাজ করব, তাই না? কাজে এখানে সংক্ষিপ্ত সার বা অ্যাবস্ট্রাক্টের প্রয়োজন নাই, কিন্তু ওইটাতে অর্থাৎ গবেষণা প্রতিবেদনে অবশ্যই রয়েছে। এরপরে রয়েছে 3 নম্বরে, গবেষণা সংশ্লিষ্ট সাহিত্য পর্যালোচনা এতে নিষ্প্রয়োজন, অর্থাৎ লিটারেচার রিভিউ গবেষণা প্রস্তাবের প্রয়োজন নাই, কিন্তু গবেষণা প্রতিবেদনে অবশ্যই প্রয়োজন রয়েছে এটা। 4 নম্বর রয়েছে, গবেষণা ফল প্রযোজ্য নয়, অর্থাৎ ফাইন্ডিংস এখানে অ্যাপ্লিকেবল না, কিন্তু আমাদের গবেষণা প্রতিবেদনে অবশ্যই ফাইন্ডিংস লাগবে। উইদাউট ফাইন্ডিংস দেয়ার উইল বি নো রিসার্চ রিপোর্ট। অনেক সময় আমরা পুরো গবেষণা প্রতিবেদন পড়ার সময় পাই না, আমরা শুধু ফাইন্ডিংসটা দেখেই বোঝার চেষ্টা করি। তো যেহেতু এই গবেষণা প্রস্তাবে এখানে এখনো পারমিশনই দেওয়া হলো না, কাজে এখানে গবেষণা করব কখন আর ফলাফলই বা আসবে কখন, কাজেই এখানে লাগবে না। আচ্ছা, এরপরে আসি, বিশ্লেষণ ও আলোচনার অবকাশ নাই, অর্থাৎ যেহেতু গবেষণা ফল নাই, কাজেই এখানে সেই গবেষণা ফলে বিশ্লেষণ ও আলোচনা তো অবশ্যই অবকাশ নাই। অন্যদিকে এই গবেষণা প্রতিবেদনে অবশ্যই এটা প্রয়োজন রয়েছে। এরপরে আসি, গবেষণা প্রস্তাবের ক্ষেত্রে সার সংক্ষেপ, অর্থাৎ এটাকে বলে যে কনক্লুশন, এটা প্রয়োজন নাই। এর আগে বলেছিলাম কিন্তু অ্যাবস্ট্রাক্ট, আর এটা হচ্ছে কিন্তু কনক্লুশন, এটা মনে রাখতে হবে। আর গবেষণা প্রতিবেদনে সার সংক্ষেপ বা কনক্লুশন থাকতে হবে। এরপরে গবেষণা প্রস্তাবে বলেছি যে সুপারিশমালা বা রিকমেন্ডেশন প্রয়োজন নাই, কিন্তু গবেষণা প্রতিবেদনে অবশ্যই লাগবে। এরপরে বলছি, গবেষণা প্রস্তাবে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্সের প্রয়োজন নাই, কিন্তু গবেষণা প্রতিবেদনের প্রয়োজন রয়েছে। এইবার খুব খেয়াল করতে হবে, গবেষণা প্রস্তাবে কর্মসূচি অথবা সময় বন্টন প্রয়োজন, অর্থাৎ এখানে এটা উল্লেখ অবশ্যই করতে হবে গবেষণা প্রস্তাবে, আমি প্রস্তাব যখন দিতে যাব। কিন্তু আমি যখন প্রতিবেদন নিয়ে কাজ করব, গবেষণার প্রতিবেদন, আফটার গেটিং পারমিশন, দেন আই ডোন্ট নিড টু প্রেজেন্ট এনি ওয়ার্ক শিডিউল হিয়ার। তো এইটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে বাজেটটাও কিন্তু গবেষণা প্রস্তাবে দিতে হবে, বাট গবেষণা প্রতিবেদনে কোনো দরকার নেই। আচ্ছা, সবশেষে গবেষণা প্রস্তাবে গবেষকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত প্রয়োজন হবে, কিন্তু এই গবেষণা প্রতিবেদনে বা রিসার্চ রিপোর্টে এটা প্রয়োজন নেই। এই ছিল মোটামুটি পার্থক্য। এরপরে চলে আসি মূল্যায়নে আমি কিন্তু উল্টা করে দিয়েছি। সেটা কি, এটা আপনাদের প্র্যাকটিসের জন্যই দিয়েছি, কিন্তু আর কিছু না। গবেষণা প্রস্তাব ও গবেষণা প্রতিবেদনের কাঠামো ধাপসমূহের মধ্যে কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে, এর আগে কিন্তু বই সাদৃশ্য অর্থাৎ পার্থক্য উল্লেখ করেছি। এখন আপনাদেরকে এখানে বলেছি যে কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে তার একটি তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ এর জন্য আপনার এর আগে আমার সেশনটি খেয়াল করতে হবে, ওই পয়েন্টগুলোর সাথে এই পয়েন্টগুলো মিলিয়ে, অর্থাৎ আজকে কাঠামোর পয়েন্টগুলো মিলিয়ে কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য আছে অর্থাৎ মিল আছে, সেগুলো একটি তালিকা করলে আপনাদের কিন্তু একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে এক্ষেত্রে, আশা করি। নির্ধারিত কাজ দিয়েছি। আজকে এই নির্ধারিত কাজটি মূলত অনুশীলনমূলক বা পর্যবেক্ষণমূলক, যাই বলেন। এখানে আমি বলেছি যে আজকের আলোচনায় গবেষণা প্রতিবেদনে যে কাঠামো উল্লেখিত হয়েছে একটু আগে, তার সাথে নিম্নে প্রদত্ত গবেষণা প্রতিবেদনের নমুনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই যে এখানে একটি আমি আমার নিজেই অনেক আগে করা একটি গবেষণা প্রতিবেদনের নমুনা দিয়েছি। এটি
আপনাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করাটাই আজকে আমার নির্ধারিত কাজ হিসাবে আপনাদেরকে দিয়েছি। এইটা কেন করবেন? এই পর্যবেক্ষণ প্রথমত অধ্যয়নের বিষয়বস্তু সম্পর্কে অধিকতর স্পষ্টীকরণে, দ্বিতীয়ত আগামীতে যে কোনো বিষয়ে উপর গবেষণা প্রতিবেদনের প্রণয়নে যথেষ্ট সহায়ক হবে। এখানে একটি স্যাম্পল নমুনা দেয়া আছে এই গবেষণা প্রস্তাব। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে দেখা ও কথা হবে।